एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम। দল বদল, নাম বদল, ধাঁধার থেকেও জটিল হয়ে গিয়েছিল রবিবারের রাজধানী। রবিবার দুপুরেও জল্পনা চলেছে কারা আসল তৃণমূল। তরজা চলেছে সংসদে বিদ্রোহী সাংসদদের আলাদা ব্লক নিয়ে। 2 সপ্তাহ ব্যাপী সেই জল্পনার মোড়ি রাতে ঘুরে যায় একেবারে 180 ডিগ্রি। লোকসভায় তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ রাতারাতি স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামক একটি অস্তিত্বহীন দলে মিশে যাওয়ার কথা ঘোষণা করেন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, সংক্ষেপে এনসিপিআই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে দলটির সংক্ষিপ্ত নাম এনসিপিএন। এই দলই এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন আশ্রয়। সেখানেই যোগ দেওয়ার কথা জানান তারা। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে ব্যঙ্গ বিদ্রুপের বন্যা বয়ে যাচ্ছে। বিদ্রোহীরা যখন একে বড় মুখ করে ঘোষণা করছেন, এনডিএর শরিক হিসেবে ঢাকঢোল পেটাচ্ছেন, ঠিক তখনই তাদের এই রণকৌশলকে তুলোধনা করছেন তৃণমূল প্রধান মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটা তৃণমূল বিধায়কের সাফ কথা, সরাসরি বিজেপিতে জায়গা না পেয়ে বাধ্য হয়ে এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা দলে আশ্রয় নিতে হচ্ছে বিদ্রোহীদের। আচ্ছা, নতুন দলটা খায় না মাথায় দেয়। তৃণমূলের মতো একটা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গেলেন কি করে? এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা, বাংলার বাঘিনী, দেশের বাঘিনীর ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গিয়ে আমরা তো অনেক বড় কিছু ভাবছিলাম। এদের দৌড় শেষ পর্যন্ত ওই কোনো মানে আছে? এখন আপনারা গিয়ে বিজেপির কোলে বসতে যাচ্ছেন বা এনডিএ করছেন, এটা তো প্রত্যেক ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা শুধুমাত্র কিন্তু তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। আপনি সেই মানুষটাকে কি কৈফিয়ত দেবেন আপনার এলাকায় যিনি বিজেপির বিরোধিতা করার জন্য আপনাকে লোকসভায় পাঠিয়েছিলেন? আর রাজ্যসভায় যদি বিদ্রোহের মডেল হয় ইস্তফা, কখনো জহর সরকার, জহরবাবু অনেক আগে দিয়েছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, তো লোকসভায় পদ আঁকড়ে রাখার কিসের রাজনীতি? রাজ্যসভায় যদি ইস্তফা দিয়ে বিদ্রোহ হয়, তাহলে লোকসভা তো ইস্তফা দিয়ে বিদ্রোহ বা অন্য কোনো প্রতীকে দাঁড়িয়ে জিতে যান। তৃণমূলের প্রতীকে জিতে গিয়ে ওখানে আপনারা যে রায় মানুষ দিয়েছে, আপনারা সেই রায়ের বিরুদ্ধে যাচ্ছেন কি করে? তৃণমূলের এই বিদ্রোহী শিবিরের এই দলবদলকে তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন, শেষে ওটা কোন দল? নাকের বদলে নড়ুন। কিন্তু বিজেপি তো দরজা খুলল না। কুণাল ঘোষের এই মন্তব্যে পরিষ্কার যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় বা কাকলি ঘোষ দস্তিদারেরা আদতে পদ্ম শিবিরে সরাসরি যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু আইনি জটিলতা বা রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে বিজেপি তাদের জন্য নিজেদের সদর দরজা খোলেনি। অর্থাৎ বিজেপি এই বিদ্রোহীদের শুধু তৃণমূল ভাঙার কাজে দাবার বোর্ডের মতো ব্যবহার করেছে, কিন্তু নিজেদের দলের পতাকা তাদের হাতে তুলে দিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুশাসন ও ছত্রছায়াকে বাঘিনীর ছাতার সঙ্গে তুলনা করে কুণাল ঘোষ বিদ্রোহীদের রাজনৈতিক অবস্থানের পতন নিয়ে মস্ত বড় খোঁচা দিয়েছেন। তিনি লিখেছেন, বাঘিনীর ছাতার তলার থেকে বেরিয়ে আজ ব্যাঙের ছাতার তলায়। কুণাল বলছেন, বাংলার মানুষ এই সাংসদদের লোকসভায় পাঠিয়েছিলেন মোদী সরকারের বিরোধিতা করার জন্য, অথচ আজ তারাই নিজেদের স্বার্থে সেই জনমতকে বুড়ো আঙুল দেখিয়ে এনডিএ জোটের শরিক হয়ে বসে আছেন। তারা বলতে পারবে, আমরা শুধু দেখতে পাচ্ছি যে যারা এই ধরনের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় ছিলেন, তারা হঠাৎ এত বড় বড় কথা বলার পর ঢুকেছেন। এটা কোন রাজনীতি? এতে আপনাদের মর্যাদা বাড়লো? আপনারা বিজেপির সঙ্গে হাত মেলালেন, আপনারা লোকসভায় গেলেন নরেন্দ্র মোদী হটাও বলে, আর আপনারা আজ থেকে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কংগ্রেসের সমর্থকদের ভোটে জিতেছেন, ঘাসের উপর জোড়া ফুলে জিতেছেন মমতা। এদের সব ভোটের আগের ভিডিওগুলো বের করবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী। তো তারা আজকে ওখানে গিয়ে বিজেপির হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে যাচ্ছেন, কৌশলগত আশ্রয় চাইতে যাওয়ার জন্য
একটা সম্মানের ব্যাপারে যেতে হয়। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের সাংসদ, তার বদলে কি আমি ব্যাঙের ছাতার তলায় থাকি হয়? সুদীপকে চিটফান্ড কটাক্ষ মহুয়া মৈত্রের, মনে করালেন অতীত। তৃণমূলের মুসল পর্বে দলের অন্দরের কোন দল এবার খোলাখুলি নিজেরাই সামনে নিয়ে আসছে, সেই তালিকায় যুক্ত হলো নবমতম বেসুরা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এনসিপিতে যোগ দিতেই ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন তিনি। এবার তার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি মনে করিয়ে দিয়েছেন চিটফান্ড কেলেঙ্কারিতে সুদীপের গ্রেপ্তারির কথা। কারাশ এড়াতে তিনি সে সময় অসুস্থতার ভান করেছিলেন বলে অভিযোগ তুলে মহুয়ার খোঁচা। এবার অসুস্থ হয়ে দিল্লির হাসপাতাল থেকে বেরিয়ে গদ্দারি করতে গেলেন তাপস আর কুণাল ঘোষই। এদিকে যখন মমতাপন্থী কুণাল ঘোষ, মহুয়া মৈত্ররা বিদ্রোহীদের উদ্দেশ্যে তোপ দেখেছেন, ঠিক তখনই তৃণমূলের থ্রেট কালচারের প্রসঙ্গ টেনে এনেছেন বাংলার বিজেপি সরকারের মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়। সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে আসছেন, দাসের মতো। তারা বলেছে থ্রেট কালচার। থ্রেট তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সেই অধিকার আমাদের। থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, চরম ক্ষুব্ধ কপিল সিব্বল। লোকসভায় তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ রাতারাতি একটি অখ্যাত পার্টিতে মিশে যাওয়ার পর থেকেই দিল্লির অলিন্দে আইনি লড়াইয়ে সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। রবিবার রাতেই এই গোটা বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা দেশের অন্যতম শীর্ষ সাংবিধানিক আইনজীবী কপিল সিব্বল। সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ উগরে দিয়ে গোটা ঘটনাকে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক চরম রসিকতা বলে দাগিয়ে দিলেন তিনি। একই সঙ্গে লোকসভা স্পিকার ওম বিড়লার উদ্দেশ্যে তার সাফ বার্তা, আইন মেনে এই দলত্যাগীদের সাংসদ পদ অবিলম্বে খারিজ করা হোক। তৃণমূলের সংসদীয় দল ভাঙার এই কৌশলকে কটাক্ষ করে কপিল সিব্বল সামাজিক মাধ্যমে লিখেছেন, তৃণমূলের বিদ্রোহীরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির সঙ্গে মিশে যাবে। ভারতীয় গণতন্ত্র এখন থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড হয়ে উঠেছে, একটা চরম রসিকতা। লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 3 বছর পর তো আর তৃণমূল জিতবে কি জিতবে না তার কোনো গ্যারেন্টি নেই, তাই বিজেপির পায়ে তেল মালিশ শুরু। যেমন কোথাও টাকা নিয়ে খেলা করে, টাকা নিয়ে ভোট করে, সবই খেলা। রাজনীতিটাও খেলা, খেলাটাও খেলা, বিজেপিতে যাওয়াটাও খেলা। আর যারা এখান থেকে গেছে তারা যে 3 বছর পর তো আর তৃণমূল পার্টি জিতবে কি জিতবে না তার কোনো গ্যারেন্টি নাই, তৃণমূল টিকিট দিবে কি দিবে না তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বিজেপি পার্টি করলে কি হবে? 3 বছর আরামসে খেয়ে দিয়ে বস্তি করে ধান্দা করে থাকা যাবে। 3 বছর পর যদি করতে হয় বিজেপির, সেখানে টিকিট দেয়, তার জন্য এখন থেকে বিজেপির পায়ে তেল মালিশ করা শুরু করতে হবে। রাজনৈতিক তরজা তো চলছেই, তবে লক্ষণীয় বিষয় হলো স্বীকৃতি যেদিকেই থাক, আপাতত দিল্লির মার্জার ছাপ ফেলতে চলেছে বাংলার মাটিতেও। ভবিষ্যতে বাংলার সর্বত্র পার্টি অফিস খুলবে এনসিপিআই। রবিবার দিল্লিতে দাঁড়িয়ে তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। সব মিলিয়ে তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদের নতুন রাজনৈতিক ঠিকানা নিয়ে কৌতূহল তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।